সেকেন্ডারি ডিভাইস হিসেবে যে ফোনটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি সেটা নাথিংয়ের একটা ফোন, নাথিং ফোন 2A, এবং এই ফোনটা সলিড একটা জিনিস। যারা রেগুলার ইউজার আছেন তাদের জন্য কিংবা ব্যালেন্সড ইউজের জন্য এটা একদম পারফেক্ট একটা জিনিস। তো এই ফোনটার আপডেট হিসেবে এসছে নাথিং ফোন 3A, এর একটা প্রো ভার্সনও আছে, বাট কয়েকদিন ধরে এই ফোনটা ব্যবহার করার পর মনে হচ্ছে এই ফোনটাতে আপডেট করা ঠিক হবে কিনা। এর কারণ হচ্ছে আপগ্রেডস ডাউনগ্রেডস দুইটাই কিন্তু এই ফোনে আছে। সো আমার জন্য ডিসিশন নেওয়াটা একদম সহজ কিছু না। সো আজকের ভিডিওতে এই ফোনের ভালো মন্দ দুইটা দিক নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই টেক অ্যান্ড টক বিডিকে এই ফোনটি আমাদের এক্সপিরিয়েন্স করতে দেওয়ার জন্য। তাদের কাছে নাথিং ফোন ছাড়াও অন্যান্য যে কোনো স্মার্টফোন এবং গ্যাজেট পেয়ে যাবেন। বসুন্ধরা তাদের শোরুম আছে, এছাড়াও অনলাইনেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। টেক অ্যান্ড টকের ডিটেল থাকলেও ভিডিও ডেসক্রিপশনে। শুরুতে এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনের ডিজাইন নাথিং নিউ, ট্রান্সপারেন্ট ব্যাকশেল, গ্লিফ লাইটিং এই ফোনের ক্ষেত্রে নতুন কিছু না। নাথিংয়ের এটা একটা সিগনেচার যা তাদের সব ফোনেই দেখা যায়। নাথিং 2 এর সাথে কম্পেয়ার করলে এই ডিজাইনটা অলমোস্ট সিমিলার, তবে গ্লিফ লাইটিংয়ের ক্ষেত্রে কিছুটা এদিক সেদিক থাকছে, যদিও লাইটের সংখ্যা আগের মতোই আছে, মানে এখানে 3টা লাইট পাওয়া যাবে। নিচের দিকে ট্রান্সপারেন্ট ডিজাইনের যে প্যাটার্ন সেখানে এবার একটু চেঞ্জ এসছে, যদিও নর্মালি সেটা নোটিস করার মতো না। যদি দুইটা ফোন পাশাপাশি রাখা হয় তখন পার্থক্যটা বোঝা যায়। তবে বড় চেঞ্জ এসছে ব্যাকশেলের ক্ষেত্রে। এই ফোনে গ্লাস ব্যাক থাকছে, সোতে স্ক্র্যাচ কম পড়বে, হাত থেকে পড়লে অবশ্যই ভেঙে যাবে, এবং গ্লাস ব্যাকের কারণে এই ফোনের ওজন আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে আর সাইজও খানিকটা বড় হয়েছে। তবে ফ্রেম কিন্তু আগের মতোই আছে, মানে ফ্ল্যাট এজের, এবং এটি প্লাস্টিক বিল্ড। আর আইপি রেটিংয়ের কথা যদি বলি, এখানে নতুন কিছু থাকছে না। দুটি ফোনই কিন্তু IP64 রেটেড, অর্থাৎ এটি ফুললি ওয়াটারপ্রুফ না। নেক্সট চেঞ্জ, এখানে নতুন একটি বাটন এসছে যেটার নাম হচ্ছে এসেনশিয়াল বাটন, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা নাম। এটা পাওয়ার বাটনের একদম নিচে থাকছে, সো অনেক সময় ভুলে এটাতে প্রেস পড়ে যাচ্ছিল, আই গেস সবারই হবে। এটা অকার্ড একটা পজিশনে আছে, সো পাওয়ার বাটন ভেবে এটাকে মিক্স আপ করা একদমই স্বাভাবিক। যাই হোক, এই বাটনের কাজ কি সেটা নিয়ে একটু পরেই কথা বলছি। পোর্টসের ক্ষেত্রে আগের মতো এতে নো হেডফোন জ্যাক, সিম ব্যবহার করা যাবে দুটি, নো এসডি কার্ড স্লট, এবং থাকছে ডুয়েল স্পিকার, যা আগের চেয়ে কিছুটা বেটার মনে হয়েছে। এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটি আগের মতোই এফিসিয়েন্ট, এটা মিসরিড করে না, আনলকিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট ফাস্ট। তবে এটা কিন্তু ডিসপ্লের একদম নিচের দিকে থাকছে। ডিসপ্লের ক্ষেত্রে চেঞ্জ এসছে ডিসপ্লে সাইজের ক্ষেত্রে। নাথিং ফোন 2তে ছিল 6.7 ইঞ্চ ডিসপ্লে, এটাতে 6.77 ইঞ্চ। এই চেঞ্জটা কিন্তু একদমই মাইনর, যা অনেকে হয়তো নোটিশ করবেন না। অ্যামোলেড ডিসপ্লের ব্রাইটনেস দুটি ফোনেই কাছাকাছি মনে হয়েছে 800 নিটস। হাই ব্রাইটনেস মোডে দুটি ফোনেই 1300 নিটসের মতো পাওয়া যাবে। তবে নাথিং ফোন 3A-তে HDR মোডে পিক ব্রাইটনেস থাকছে 3000 নিটস। সো নাথিং 3-তে যখন আপনি HDR ভিডিও দেখবেন তখন কিন্তু বেশি ব্রাইটনেস পাবেন। বাট HDR ভিডিওর ক্ষেত্রে কিন্তু আগের মতোই ল্যাকিংস থাকছে, অর্থাৎ ইউটিউবে আপনি HDR ভিডিও দেখতে পারবেন 4K রেজুলেশনে, তবে নেটফ্লিক্সে কিন্তু কোনো ধরনের HDR সাপোর্ট থাকছে না। এই জিনিসটা আমি নাথিং ফোন 2A-তে মিস করেছিলাম। আমি ভেবেছিলাম যখন নতুন ফোন আসবে তখন হয়তো নেটফ্লিক্সের ক্ষেত্রে HDR সাপোর্ট পাওয়া যাবে, তবে এই ফোনেও কিন্তু HDR সাপোর্ট পাওয়া গেল না। কালার প্রোফাইলের কথা যদি বলি, এই ফোনে কিন্তু আগের ফোনের মতোই কিছুটা ইয়েলো স্টিন থাকছে ডিসপ্লেতে। 100% অ্যাকুরেট হোয়াইট কিন্তু এই ডিসপ্লেতে পাওয়া যায় না, নাথিং ফোন 2A-তেও আমি পাইনি। আর নাথিং ফোন যারা ব্যবহার করেন তারা জানেন এর কালার প্রোফাইল অনেকটাই ফ্ল্যাট, সো খুব বেশি পাঞ্চি কালার স্যাচুরেশন এই ডিসপ্লেতে পাওয়া যায় না। সো অনেকের কাছে এই প্যানেলটা কিন্তু ডাল মনে হবে। তবে কালার অ্যাকুরেসির ক্ষেত্রে এই ফোনটা কিন্তু অনেকটা ট্রু টু লাইফ, সো রেফারেন্সের জন্য এই প্যানেলটা খুবই কাজের জিনিস। তবে ডিসপ্লের একটা জিনিস দেখে কিন্তু খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে পাঞ্চ হোলের সাইজ। নাথিং ফোন 2-এর যে পাঞ্চ হোল সেটা কিন্তু সাইজে বেশ ছোট, অন্যদিকে 3-এর যে পাঞ্চ হোলটা থাকছে সেটা কিন্তু সাইজে বেশ বড় হয়ে গেছে। এটা ম্যাসিভ টাইপের কিছু না, বাট এটা আগের ফোনের চেয়ে বড় হয়ে গেছে, এই জিনিসটা মানতে আমার কিছুটা কষ্ট হচ্ছে। একই সাথে এই ফোনের বেজেলের কথা যদি বলি, এটা সিমেট্রিক্যাল, চারদিকে একদমই সমান সমান, বাট ওভারঅলের থিকনেস কিছুটা বেশি মনে হয়। এটা যদি কমিয়ে আনা যেত তাহলে ভালো একটা লুক পাওয়া যেত। এর সাথে আরেকটা ডাউনগ্রেডের কথা যদি বলি, নাথিং ফোন 2-তে কিন্তু ছিল গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, অন্যদিকে এই ফোনে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। দুইটার হেড টু হেড কম্পারিজনে যাচ্ছি না, তবে আমার মনে হয় গরিলা গ্লাস ডেফিনেটলি বেটার অপশন ছিল। তবে যে গ্লাসই থাকুক সব গ্লাসই কিন্তু ফ্র্যাজাইল, সো এই সব ফোনের ক্ষেত্রে অবশ্যই গ্লাস প্রোটেকশন ব্যবহার করবেন। তো ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনে কিন্তু আপগ্রেডস ডাউনগ্রেডস দুইটাই থাকছে। তবে ইনসাইডে যদি চলে যাই, মানে এসওসির ক্ষেত্রে, সেখানে কিন্তু এই ফোনে বড় ধরনের আপগ্রেডস থাকছে। নাথিং ফোন 2A-তে ছিল Dimensity 7200 Pro, আর এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। সিনথেটিক বেঞ্চমার্ক দেখলে অনেক বেশি ডিফারেন্স এরকমটা মনে হবে না, বাট স্ন্যাপড্রাগন মোর রিলায়েবল, কিছুটা এফিসিয়েন্ট, এবং মাল্টিকোরের ক্ষেত্রে এতে বেটার পারফরমেন্স পাওয়া যাবে।
র্যামের ক্ষেত্রে এই ফোনে থাকছে 8GB LPDDR4X র্যাম, যেটা আমার জন্য গুড এনাফ ছিল। তবে এই ফোনের স্টোরেজ নিয়ে আমার একটু কমপ্লেন আছে, এবং সেটা হচ্ছে এই ফোনে কিন্তু আগের মতো UFS 2.2 টাইপের স্টোরেজ থাকছে, যেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার মনে হয় এখানে UFS 3.1 থাকা দরকার ছিল। তবে এই স্টোরেজ কিন্তু একদম স্লো, ব্যাপারটা সেরকম না, বাট ফাস্টার স্টোরেজ থাকলে পারফরমেন্স আরও ভালো পাওয়া যেত। এমনিতে এই ফোনের UI একদম বাটারের মতো, খুবই স্মুথ। 120 Hz রিফ্রেশ রেট আছে, টাচ স্যাম্পলিং রেট ভালো, আর বেশিরভাগ থার্ড পার্টি অ্যাপ কিন্তু 90 Hz রান করছিল। সো অল থ্রু এই ফোনে বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। গেমিংয়ের কথাও যদি বলি, এই ফোনে কিন্তু পাবজিতে 90 Hz সাপোর্ট থাকছে, গ্রাফিক্স পাওয়া যাবে ম্যাক্সিমাম আলট্রা এইচডি পর্যন্ত, এবং বাজেট অনুযায়ী গেমিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 15, এবং নাথিং যেটা প্রমিস করেছে এই ফোনে তারা 3টে মেজর সফটওয়্যার আপডেট পুশ করবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত এতে আপডেট পাওয়া যাবে। এবং নাথিংয়ের যে ট্র্যাক রেকর্ড, মানে আমার ব্যবহার করা নাথিং ফোন 2 এর এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, আমি কিন্তু অনেক দিন আগে অ্যান্ড্রয়েড 15 পেয়ে গেছি, যখন পিক্সেল ফোনে কিন্তু ভালো মতো অ্যান্ড্রয়েড 15 অ্যাভেলেবল হয়নি। সো সফটওয়্যার নিয়ে বলবো এই সময় নাথিং সফটওয়্যার সেকশনে খুবই ভালো করছে। তবে একটা সেকশনে নাথিং কিছুটা পিছিয়ে আছে, সেটা হচ্ছে এআই। এই ফোনে স্টিল ভিজিবল কোনো ধরনের এআই থাকছে না, বাট এই যে বাটন, এখানে তারা এআই ফিচার ইনক্লুড করেছে, এবং আজকের না থেকে নতুন একটা সফটওয়্যার আপডেট এসছে, যেখানে এই বাটনে আরও নতুন কিছু ফিচার যোগ হয়েছে। লাইক ক্যামেরা ওপেন করে যখন এই বাটনটি প্রেস করবেন, তখন সাবজেক্টের ছবি তোলা হয়ে যাবে, এবং সেই ছবি সম্পর্কে আপনি ইনফো পেয়ে যাবেন, অনেকটা অ্যাপলের যে ভিজুয়াল ইন্টেলিজেন্স থাকছে সেটার মতো। এটা ছাড়াও এখানে স্ক্রিনশট নিয়ে সেখানে আপনি অডিও ইনপুট দিতে পারবেন, এই ফোনের এআই সেটা অ্যানালাইসিস করতে পারবে, এবং প্রিভিয়াস যেসব রেকর্ড থাকছে এসেনশিয়াল স্পেস নামের যে অ্যাপটা থাকছে সেখানে পাওয়া যাবে। আউট অফ দ্য বক্স এটা হয়তো অনেকের কাছে খুব একটা কাজের জিনিস মনে হবে না, তবে ব্যবহার করতে করতে এটা অনেকের কাজে লেগে যাবে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই বাটনটা কিন্তু রিম্যাপ করা যায় না, অর্থাৎ কাস্টমাইজ করা যায় না। যদি এটা কাস্টমাইজ করে অন্য কোনো কাজে লাগানো যেত, আমার মনে হয় সেটা আরও বেটার হতো। পাওয়ার সেকশনে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, 50 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকছে, যদিও এই ফোনের বক্সে কিন্তু কোনো ধরনের চার্জার থাকছে না, আর এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না। ব্যাটারি ব্যাকআপ আমার ইউজে বেশ ভালো মনে হয়েছে, আমি নর্মাল ইউজে দেখেছি ডে লং কিন্তু এই ফোনটা ভালো মতো সাপোর্ট দিতে পারছিল, সেকেন্ড টাইম চার্জ করার দরকার হয়নি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনে আই থিঙ্ক কোনো ধরনের ইস্যু থাকবে না। তবে ব্যাটারি হেলথ যদি ভালো রাখতে চান, এই ফোনের সঙ্গে অবশ্যই ভালো একটি চার্জার ব্যবহার করবেন, এবং সেটিংস থেকে কাস্টমাইজ চার্জিং মোড বা স্মার্ট চার্জিং মোড অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু বেশি দিন ভালো থাকবে। ক্যামেরা সেকশনে চলে আসলে দেখা যাবে নাথিং ফোন 2 এর তুলনায় এখানে কিছু কম থাকছে, আবার কিছু বেশি থাকছে। প্রাইমারি ক্যামেরা আগের মতোই 50 মেগাপিক্সেল, আগের যে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছিল সেটা আবার গন, মানে ডাউনগ্রেড করে সেটাকে 8 মেগাপিক্সেল করে দেওয়া হয়েছে। তবে নতুন যে সেন্সরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, এবং সত্যি বলতে এই সেটআপ আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যে 8 মেগাপিক্সেল হয়ে গেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কারণ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু রেগুলার খুব একটা কাজে লাগে না, বাট এই টেলিফোটো ক্যামেরা এটা একটা কাজের জিনিস হয়েছে, পোর্ট্রেট তোলার জন্য এটা রেগুলার কাজে লাগবে। আমরা এই ক্যামেরায় বেশ কিছু পোর্ট্রেট ছবি ক্যাপচার করেছি, রেজাল্ট বেশ ভালো। এটা দিয়ে 4x পর্যন্ত আপনি ইন সেন্সর জুম করতে পারবেন, সো খুব ভালো ডেপথ এই ক্যামেরায় পাওয়া যাবে। কম্পিটিশনে এটা হয়তো বেস্ট না, বাট টেলিফোটো ক্যামেরার আউটপুট আমি ভালোর কাতারেই রাখবো। প্রাইমারি ক্যামেরার কথা যদি বলি, এর আউটপুট আমার কাছে ওকে টাইপের মনে হয়েছে। কম্পেয়ার করে দেখলাম নাথিং ফোন 2 এর সাথে ক্যামেরার সেরকম কোনো পার্থক্য নাই, দুটি অলমোস্ট সিমিলার। তবে এইচডিআর প্রসেসিংয়ে মাঝে মাঝে 3a কিছুটা বেটার রেজাল্ট করেছে। কালার প্রোফাইলের কথা যদি বলি, এই ক্যামেরাটা কিছুটা ওয়ার্ম টোনের ছবি ক্যাপচার করে, কালার খুব বেশি বুস্ট করে না, তবে এই ফোনের ক্যামেরা স্টিল কনসিস্টেন্ট না, হোয়াইট ব্যালেন্সের কিছু ইস্যু আছে, এবং আমার মনে হয় ওভার টাইম সফটওয়্যার আপডেট দিয়ে এটাকে স্টেবল করা হতে পারে। তবে আপডেটের পর ওই ক্যামেরা যে একদম বেস্ট ক্যামেরা হয়ে যাবে ব্যাপারটা হয়তো সেরকম হবে না। সেলফি ক্যামেরার কথা যদি বলি, এটি আগের মতোই 32 মেগাপিক্সেল সেন্সর, এবং অনেক ক্ষেত্রে আমি যেটা খেয়াল করেছি নাথিং 2 এর সাথে কম্পেয়ার করে আমার কাছে নাথিং ফোন 2 এর সেলফি কিছুটা বেটার মনে হয়েছে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ফোনে হাইয়েস্ট 4K 30 fps শ্যুট করতে পারবেন, 60 fps পাবেন যদি 1080-তে ভিডিও করেন, আর এতে ডিসেন্ট স্ট্যাবিলাইজেশন থাকছে, সো ভিডিও কোয়ালিটি বেশ ভালোই বলা যায়। তো এই ফোনের প্রাইসিং নিয়ে বলবো, কিছুদিন ধরে এই ফোনটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে, মোটামুটি নতুনই বলা যায়, সো এটার প্রাইস কিন্তু এখনো স্টেবল না। এবং টেক অ্যান্ড টক ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে এটার বেস ভ্যারিয়েন্ট, মানে 8128, সেটার প্রাইস হচ্ছে 38,000 টাকা। আমার মনে হয় এই প্রাইসটাও কিন্তু ফিক্স থাকবে না, প্রাইস আপ ডাউন করবে। তবে কেনার সময় ভালো মতো চেক করে নেবেন ফোনটা সিম লক কিনা, সিল প্যাক অবশ্যই কেনার চেষ্টা করবেন, এবং টেক অ্যান্ড টক ভিডিও কিন্তু এই বিষয়গুলো অ্যাসিওর করছে, তাদের কাছে সিল প্যাক এবং অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে।
সো কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। সব মিলিয়ে যদি বলি নাথিং ফোন 2 এর তুলনায় নাথিং ফোন 3 এ অনেক বেশি কিছু অফার করছে, ব্যাপারটা এমন না। তবে এই আপগ্রেডসটা আমার কাছে খুবই ব্যালেন্সড এবং ম্যাচিউরড মনে হয়েছে। লাইক এতে বেটার এসওসি থাকছে, সেই সাথে চেরি অন দ্য টপ হচ্ছে এই ফোনের টেলিফটো ক্যামেরা, যা আমার মনে হয় এই ফোনটাকে কমপ্লিট করেছে। সো পোর্ট্রেট ছবি তোলার ঝোঁক থাকলে নাথিং ফোন 3 এ অবশ্যই নিতে পারেন। তবে ক্যামেরা যদি আপনার সেকেন্ড প্রায়োরিটি হয় সেক্ষেত্রে নাথিং ফোন 2 এ স্টিল ভালো চয়েস। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।